এটা আসলেই কষ্টের এবং সবচেয়ে কষ্টের ভাইয়া যেটা আমার মনে হয়, দেখুন আমি কিছু প্রশ্ন করেছিলাম আমাকে মারতে চেয়েছে। আমার কাছের এবং সবচেয়ে প্রাণের বন্ধুটা। আমি এটা আপনারা সবাই বড় আমার এখানে। আমি সর্বপ্রথম পর্ন দেখেছি মাদ্রাসায় এবং আমার ফ্রেন্ড যে মুফতি মাহবুবুর রহমান কাসেম সে একটা বড় মসজিদের খতিব এবং মাহফিল করে সে। সে আমাকে তার বড় ভাই আমাকে এক্সপোজ করেছে। আমি শুধু কয়েকটা প্রশ্ন করেছিলাম। তো এই প্রশ্নের জন্য সে আমাকে ফতোয়া দিল যে আমাকে ওয়াজিবুল কতল মানে আমাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। এখন পরে আমি বললাম যে আমার বাবা-মা তো মানে পুরোপুরি অবস্থা খারাপ। আমি ইমামতি দিত তখন। তো আমি বললাম, "কোন উপায় নাই?" বলল যে, "তুমি একজন মুফতি তুমি জানো।" পরে ও আমাকে ফতোয়া পাঠালো যে আমি ওয়াজিবুল কতল হয়ে গেছি যেহেতু আমি নবীকে মানি একটা জায়গায় এভাবে বলেছে, নবী যদি চরিত্রহীন না হতো তাহলে এই কাজগুলো কি করতে পারতেন? এভাবে। একটা তাও বোঝানোর স্বার্থে বলেছিলাম। তো ওই স্ক্রিনশটটা ভাইরাল করে ওরা বলেছে যে, এটা আমাকে আমি শাতিমে রাসূল হয়েছে এবং আমাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। তো তারপরে আর কি আমার ইতালি যাওয়ার জন্য সব প্রসেস তৈরি হয়ে গেছিল। সৌদি আরবে মেজো ভাইয়া থাকে বিজনেস করে। ওখানে সে নিতে চেয়েছিল যেহেতু আমাকে মেরেই ফেলবে। আমি ভাবলাম যে ইতালি যেতে আরো সময় লাগবে। আর সৌদি আরব গেলে মনে করেন আটকা পড়ে যাবো। আমাকে কথা বলতেই হবে। মানি এত কষ্ট পেয়েছি আমি। ওই ছেলেটা মাদ্রাসায় আমরা সে আমাকে কাঁথার নিচে পর্ন দেখতো সে পর্ন। আমাকে পর্ন মুভি দেখিয়েছে সর্বপ্রথম। তো এরপরে আমি দেখলাম যে দিন শেষে মনে করুন সকালে উঠেই রাতে আমরা দুজন একসঙ্গে পর্ন দেখেছি যেটা মাদ্রাসার মানি সুসন্তানরা এমনটা করতে পারে না। এটা ইসলামেও নাই। এটা তো আপনারা নিশ্চিত জানেন। কিন্তু সকালে উঠে যদি আমরা তর্ক করতে দেই যে পর্দার বিধান কতটুকু, হ্যাঁ? পর্দা আসলে করা কি ফরজ কতটুকু? তখন সে ওই যে মুখটা ঢাকা যে এটা যে পর্দার অন্তর্ভুক্ত এইটা প্রমাণ করবার জন্য সে মনে করেন কয়েকজন মানুষকে মেরে ফেলতেও সে দ্বিধাবোধ করবে না। তখন আমার অবাক লাগতো যে মানুষটা আমরা ওই রাতে পৃথিবীর সুন্দরী, সুন্দরী মেয়েদের নগ্ন ভিডিও দেখেছি, সেই মানুষটা সকালে উঠে ধর্মকে বাঁচানোর জন্য ওই মুখটা ঢেকে রাখার ব্যাপারে এত কাপজাপ করছে, এতটা চেষ্টা করছে। তো সেখান থেকে আমার সন্দেহ যাই হোক। তো আমার কষ্ট লেগেছে যে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম শুধু। এই প্রশ্নের কারণে আমাকে মারবে ওরা। এবং ওরাও তো ধর্ম মানছে না। আমি শুধু যৌক্তিকভাবে একটু কয়েকটা প্রশ্নই তো করেছিলাম। যাই হোক তারপরে আমি আসাদ ভাই, মাসুদ ভাইকে সর্বপ্রথম জানালাম। মাসুদ ভাইয়ের মাধ্যমে আসাদ ভাই এই ২ জনের সঙ্গে পরামর্শ করে দেশ ত্যাগ করলাম। তারপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজগুলো করছিলাম। এখন আমাকে ভাইয়া অনেকে প্রশ্ন করে, এই প্রশ্নটা আমি আসিফ ভাই তো কিছুক্ষণ বললেন। এই যে আসিফ ভাই আমাকে অনেক আগে বলেছিলেন যে, দেশে থাকা অবস্থায় কাজ করতে। প্রচুর মানুষ আছে ভাই, আপনারা কল্পনা করতে পারবেন না। ঘরে, ঘরে যে কত আসাদ নূর, কত আসিফ মহিউদ্দিন, কত রায়হান জুয়েল আছে, কল্পনা করতে পারবেন না ভাই। আমাকে শেয়ার করে শেয়ার মা মা মানি ডিলে মানি মেসেজটা করে আবার ডিলিট করে দেয়। কারণ ভাবে যে আমার আইডি বারবার নিয়ে যায়, আসাদ ভাই তো জানেন বারবার ফিরিয়ে আনে। তো যদি ওদের হাতে চলে যায়, এই যে একটা আতঙ্কের মধ্যে ডুবিয়ে রেখে ওদেরকে মানি কন্ট্রোল করছে। নয়তো বাংলাদেশে লক্ষ, লক্ষ কোটি, কোটি নাস্তিক আছে এবং নাস্তিক না, আমি নাস্তিক বলব না। তারা যৌক্তিকভাবে ইসলামের সমাধান তারা পায় নাই। ইসলামকে সত্য বলে তারা মেনে নিতে পারছে না। এরকম মানুষ আছে। কিন্তু তারা কথা বলতে পারছে না ভাই। আসিফ ভাই কোপ খাওয়া মানুষ। আমরা সকলেই আসলে ইসলামের বর্বরতার শিকার। এখন আমরা হয়তো দেশ ত্যাগ করতে পেরেছি কোনভাবে আমরা কথা বলতে পারছি। এখন আমাকে এই প্রশ্নটা অনেকেই করে ভাই যে, আমরা দেশে থেকে সবার তো এই ক্ষমতা নাই যে সে দেশ ত্যাগ করবে। তো আমরা দেশে থেকে কিভাবে কাজ করতে পারবো? কারণ একটা মানুষ যখন ভাই আমার কাছে মনে হয়েছে আমি বেঁচে আছি এই কথা বলার কারণে। আমি যদি কথাগুলো বলতে না পারতাম, ভাই আমি বিশ্বাস করেন আমি জীবন্ত লাশ হয়ে থাকতাম। মসজিদ ইমামতি করেছি ভাই এটা অনেকে আমাকে বলেছিল যে, "এটা তো অনুচিত হচ্ছে।" মানি আমি একবার ঘুরতে গিয়ে অ্যাম অনেকের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম সেখানে একজন আলেম দেখেছি আমি। তো আমি তার সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে আমি আমার নিজের কথা বলিনি। আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললাম যে, "ভাই তাকদীর কিংবা অন্যান্য বিষয় নিয়ে নাস্তিকদের সঙ্গে কি বিজয়ী হওয়া যাবে তর্ক-বিতর্কে?" সে আমাকে শুরুতেই বলল যে, "ইম্পসিবল।" সে হাটহাজারী মাদ্রাসা থেকে ফারেক। আমি বললাম মানে আমি তো আমার ভিতরের অবস্থাটা জানান দেইনি। সে আমাকে নিজে জানিয়ে দিচ্ছে। তো এটা আবার এভাবে বললে আমি ক্ষতি হবে কিনা আমি জানি না। বুঝে ফেলবে অনেকে যদি সেই ট্যুরে যারা ছিলেন। একজনই ছিলেন আলেম। তো আমি উনার সঙ্গে একটু কথাবার্তা বেশি বলেছি। তো উনি বললেন, "ইম্পসিবল।" আমি বললাম, "নাস্তিকদের সঙ্গে তাহলে জয়ী হওয়া যাবে না?" বলল যে, "না, তাকদীরের বিষয় নিয়ে বললেই তো আপনি আটকা পড়ে যাবেন। কত বিষয় আছে।" ওদের কথাগুলো যৌক্তিকই ভাই। তখন আমি একটু সাহস পেয়েছি। ওখানে গিয়ে ঘুরতে, ঘুরতে অনেক কথাই বললাম। পরে একটা সময় আমি সাহস যেহেতু পেয়ে গেছি, তখন আমি আমার মনের অবস্থাগুলো বলে দিয়েছি। পরে সে তখনও স্বীকার করে নাই। কিন্তু শেষ মানি সেখানে আবার তর্ক-বিতর্ক হয়েছে আমাকে নিয়ে। একজন মুমিন ছিলেন।
মানে মুমিন বলতে ভার্সিটির পড়ুয়া কিন্তু কেমনে যে ইমান এদের এত তাজা তরতাজা হয় আমি জানি না ভাই। সে আমাকে নিয়ে খুব ঝামেলা করল। পরে সেখানে আমার বিপক্ষ মানে উনার পক্ষ নিয়ে আমাকে অনেক কথা বলল। কিন্তু আমরা যখন ফিরছিলাম বাসে বসে যে মুফতি সাহেব এদিকে আসেন, বসেন আমার সঙ্গে। পরে বসালো। উনি আমার কানে, কানে এসে বলছে, "ভাই আমিও সেম স্টেজ পার করছি আপনার মতো।" আমি বললাম, "আপনি আমার বিরুদ্ধে এভাবে কথা বললেন, আপনি এখন" "কি করব? আপনি কি কিছু বলে এই দেশে কিছু বলতে পারবেন?" রাইট। তো আমি ভাই তখন আমি বুঝলাম যে আসলে আমরা এটাকে হয়তো আপনারা নানান ভিডিওতে আসাদ ভাইও হয়তো মুমিনদেরকে অনেক গালিগালাজ করেছেন কিংবা হুজুরদেরকে নিয়া। যদি মানে সব হুজুরদেরকে না। এবং আসিফ ভাই আপনার ক্ষেত্রে আমি দেখেছি মানে এটা স্বাভাবিক যে আপনারা এত মানে দিবালোকের স্পষ্ট প্রমাণ দেওয়ার পরেও ওরা কিভাবে যে গোঁজামিল দেয়, কিভাবে যে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যায় অন্যদিকে, এগুলো মানে মানসিকভাবে কতটা স্ট্রং হলে আপনারা যে সহ্য করতে পারেন। এদিক থেকে আপনারা যতই গালিগালাজ করেন ভাই যে মানুষটা মনে করেন দাসী সেক্স করেছে, এটাকে ধর্ষণ বলা যায়। যে মানুষটা বনু কুরাইজার এতগুলো মানুষকে জবাই করেছে, সেই মানুষটার বিরুদ্ধে আমার কাছে মনে হয় আমি আপনাদের মানি এই ব্যাপারটা নিতে পারি না যে গালিগালাজ করেন কিংবা নানান ভিডিওতে আমি আগে দেখেছি। এখন মনে হয় না। তো আমি আপনাদের সঙ্গে একমত না ভাই। আমি একমত না এই কারণে আপনারা আমি মনে করি যে আমি কিন্তু গালিগালাজ করি না অন্তত। আমার কাছে মনে হয় ভাই আমার মুখটা অপবিত্র হয়ে যাবে যে নবীকে গালি দিলে। মানে আমি এই মনে করে দেই না। কারণ আপনি দেখেন এত বর্বরতার জন্য আপনাকে মানে পেলে আমাদেরকে সরি, পেলে সরি, কোপাবে ওরা। সরি। মুফতি সাহেব একটু ইন্টারাপ্ট করি। তার মানে তুমি মনে করতেছ যে সে গালি দেওয়ারও অনুপযুক্ত ব্যক্তি এই হ্যাঁ, মহামানব। হ্যাঁ, অর্থাৎ ফরিদ ভাই আপনি এতই দেখেন একটা জঘন্য যে মানুষ গালিও দেওয়া যাবে না। হ্যাঁ, গালি দেওয়া তো খুবই ছোট একটা ব্যাপার। মনে করেন আপনাদের সভ্যতার মানি সভ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ আপনারা তার চাইতে আপনি একটা মানুষকে খুন করেননি ভাই। আমরা এখানে যারাই আছি, হুম, তাদের জীবনে এমন একটা মানুষকে কোপাকুপি করেছে এরকম তো আসলে, কোনো আসলে। রেকর্ড নাই। তাই না? তা আমরা একটা মানুষকে এমন একটা মানুষকে গালি দিচ্ছি, যে মানুষটা গণহত্যা করেছে। যে মানুষটা দাসী সেক্স মানি কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তাদের মা-বোনদেরকে দাস-দাসী বানিয়েছে। এগুলোর বিপরীতে আপনি গালি দিয়ে আমার কাছে গালিটা ভাই তুচ্ছই মনে হয়। আমি দেই না এই কারণে। আমি দেই না এই কারণে। এখন তার আমি উপর কিন্তু আবার আপনাদের বিরুদ্ধে না। তার উপর আবার আমি আপনাদের তার অবস্থানটা উপর বুঝতে আবার পারছি ভাই। ওরা কোপ তার দেওয়ার জন্য উপর আবার প্রস্তুত। তার উপর আবার পেডোফিল শিশু দর্শক। জি, জি, জি। যেটা বহু, আমাদের বহু পক্ষে আছে। কোনদিনই সম্ভব না। যেটা আমরা এত কেউ অন্যায় কোনদিন করব অপরাধের বিপক্ষে আপনি কয়েকটা গালি দিলেন, আপনার মুখটা নষ্ট করলেন। আমি মনে করি মুখ নষ্ট। তো এই কারণে আমাকে অনেকে আজকে একজন প্রশ্ন করেছে যে, অ্যাম এই যে নাস্তিকরা গালিগালাজ করে একটু ভাষা শালীন করবার জন্য। তো যদিও আমিও তাদেরকে তাদের মতো করে বুঝাই আসিফ ভাই এবং আসাদ ভাই। আমি আপনাদেরকে ডিরেক্টলি বলছি না। এবং সাইফুল বাতেন টিটু ভাই আছেন এখানে। আমি তার কিছু ভিডিও আমাকে দিয়ে আমাকে বলেছে যে, "এই লোকটা এভাবে কথা বলে কেন?" তো আমি তাদেরকে আমার মতো করে বুঝিয়েছি যে আমাদেরকে কোপানোর জন্য ওরা প্রস্তুত। আমাদেরকে প্রতিনিয়ত কোপাতে চাচ্ছে। সেখানে হুম, আমরা একটু চিৎকার দিতে পারব না। আমরা একটু ব্যথা অনুভব করতে পারব না। ব্যথা অনুভব করলে আমরা খারাপ হয়ে যাই। তো হুম। আপনার কাছে কি মনে হয় ভাই যে এই যে অ্যাক্টিভিস্ট যারা আছেন, যারা আপনার নবীকে নিয়ে যদিও এটা গালি না, যারা নবী যা করেছেন সেই সত্যটাই আপনারা বলছেন। কিন্তু মুমিনরা এটাকে গালি হিসেবে নিচ্ছে এবং আপনাদেরকে এটা দোষারোপ করছে এই কারণে। তো এটা থেকে কিভাবে বাঁচবেন কিংবা অ্যা এটার উত্তরে কি বলবেন? আসাদ ভাই বলতে পারেন এবং রায়হান জুয়েল ভাই যেকোনো একজন বলতে পারেন। রায়হানজুল আসাদ ভাই ভাই আপনার আপনি কাছে শুনতে চাচ্ছি তাহলে। আসিফ ওকে। ভাই তো আ কিছুক্ষণ বললেন। আব আ এই কথাগুলো আসিফ ভাই অনেকদিন ধরে বলে আসছেন যে বাংলাদেশে কিভাবে অ্যাক্টিভিজম করে আপনি টিকে থাকবেন। ১ম কথা হচ্ছে যে আপনার এনিমি কারা? এনিমি যদি স্মার্ট হয় তাহলে কিন্তু আ তার সাথে কথা বলে বা আ যুদ্ধ করে মজা আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের যে এনিমি আসিফ ভাইয়ের ভাষায় চুনাহাগা, এদের আসলে এরা আসলে এনিমির পর্যায়েই পড়ে না। আ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তার সমালোচনা করে মজা পাইতাম। ইউনূসরে সমালোচনা করে মজা পাই না। কারণ ও রাইট, রাইট, এমন রাইট। ছ্যাচরা যে এরে আসলে বিরক্ত লাগে। তো এই চুনাহাগাদের আসলে আপনি তাদের সাথে তর্কে যাওয়ার কোনো মানেই হয় না। তাদের সাথে বরং আ রাস্তাঘাটে যে পাগল ছাগল লোকজন এদের কি করি আমরা? তাদের সাথে মারামারি করি? বা কেউ যদি নর্দমা থেকে অ্যা অ্যা নোংরা আপনারে ছুঁড়ে মারতে চায়, আপনি কি তারে আবার নর্দমায় যেয়ে নোংরা আনবেন? তার জন্য আনবেন না। তো আমার মনে হয় নিজের জীবন বাঁচানোটা ইসলামের দিক থেকেও ফরজ। বুঝছেন? সেটার জন্য আপনি অনেক কৌশলের আশ্রয় নিতে পারেন। কৌশল বলতে যে কৌশল মানুষের ক্ষতি করে না সেটা আপনি আম বিভিন্ন পেন নেমে বা ছদ্মনামে আপনি আইডি খুলতে পারেন। কারণ ওই আইডি থাকলে আপনার যদি ছবি থাকে তাহলে বেশি চেতে। আর আপনি আরো কিছু কাজ করতে পারেন। আমাদের ভিডিও যদি শেয়ার করতে যেয়ে অনেকে বিপদে পড়েন। আপনারা আমাদেরকে গালাগালি করেন, অসুবিধা নাই।
আপনার এই ভিডিও নিয়ে গালি দিয়া যে নাস্তিকের বাচ্চা দেখেন কি বলছে, ওরে ও কই আছে, এর চেনেন কেউ কই আছে, এরকম আপলোড করবেন। আসাদ তাহলে ভাই একটু একটু জি, একটু মানে আমি জি। এরকমটা দেখেছি। এই যে কিছুদিন আগে আমাকে নিয়ে পোস্ট করেছিলেন মামুনুর রশিদ, বিবাহ যোদ্ধা মামুনুর রশিদ। হুম। উনি কিন্তু পুরোপুরি ধরা খেয়েছেন। ধরা খেয়েছেন বলতে ২১ টিভি কি যে মানে উনি নবীকে হার মানিয়েছে। এই যে একের পর এক বিয়ে এবং ইসলামে জানায় সেগুলোও করেছে। এত ধরা খাবার পরে তার অ্যাক্টিভিজম কিন্তু সমানে চলছে। তো আমি অবাক হলাম যে আপনি এভাবে ধরা খাওয়ার পরে পুরো বাংলাদেশ গোটা দেশ জেনেছে আপনি কি করেছেন। এত আকাম-কুকাম করবার পরেও আপনি একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছেন। মানে আপনার ভাই ইজ্জত কি প্লাস্টিকের? তো উনি আমাকে বললেন, "ওই নাস্তিক, তুই তো নাস্তিক।" আমি বললাম, "ও! মানে নাস্তিক বলেই পার পাচ্ছেন।" তো উনি আমাকে নিয়ে একটা পোস্ট করেছেন যে, দেখেন যে নাস্তিকরা এই যে ইমরান বিন বশির ওই যে বহু বিবাহ নিয়ে আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম। তো এই দেখেন, এই যে বিবাহ বহু বিবাহের বিরুদ্ধে আপনারা কথা বলছেন, এগুলো বলে মূলত নাস্তিকরা। এই যে দেখেন ইমরান বিন বশির একটা নাস্তিক, সে এগুলো বলছে। তার মানে আপনারা নাস্তিকদেরকে সুযোগ করে দিচ্ছেন। তো তারপরে ওখানে দেখলাম আমি কিছু কমেন্ট যে, "ভাই আপনি ওকে প্রমোট করছেন।" মানে সে কিন্তু আমার বিরুদ্ধেই লিখছে। কিন্তু ওরা বলছে যে বিরুদ্ধেও লেখা যাবে না। কারণ এতে করে অনেক মুমিন ভাইয়েরা আগ্রহী হয়ে তাদের কথা শুনবে। শুনলেই তো সমস্যা। ওরা চায় যে আমাদের কথা না শুনুক। ওরা বুঝে যে আসলে যৌক্তিক। ওই যে একটু আগে বললাম যে ভাই নাস্তিকদের সঙ্গে আসলে পারা যাবে না। ওরা এটা বোঝে। তো বুঝে বলেই আমাদের কথা শুনলেই জানে যে ইমানের ঘাটতি হবে। ইমানের ঘাটতি হলেই তো মনে করেন মানুষ যখন ধর্ম বিমুখ হয়ে পড়বে তখন তো ওদের ব্যবসায় অ্যা ধস নামবে। তো যে কারণে আসলে নেগেটিভলি যদি কেউ পোস্ট করে আমাদেরকে নিয়ে, সেখানে পর্যন্ত তারা বলে যে, "ভাই আপনি তো ওকে প্রমোট করে ফেললেন। যারা ওকে না, চিনতো না তাদেরকে চিনিয়ে ফেললেন।" এইভাবে বলে। তখন আপনি কি বলবেন ভাই? ওকে। দেখেন, যে ব্যক্তিটা ধর্মের এই যে অসারতা, ধর্মের যে ভণ্ডামি এগুলো বুঝে যায়, সে আপনাকে বুঝতে হবে যে সমাজের অন্য যেকোনো মানুষের চেয়ে চিন্তার দিক থেকে উচ্চতর জায়গায় আছে। হ্যাঁ, সে হয়তো ভাষা গুছিয়ে বলতে পারে না। সে হয়তো তার একাডেমিক ডিগ্রি হয়তো ওইরকম নাই। কিন্তু সে বিচক্ষণ। আপনি এখন লালন ফকিরের গান শুনলে বা বাউল আব্দুল করিমের গানের অর্থ মানে লাইনগুলো আপনি পড়েন বুঝতে পারবেন যে আ কোন পর্যায়ে গেলে চিন্তার আ এই ধরনের কথা। মানে জগৎটা প্রসারিত হলে। তো একজন মানুষ চিন্তাশীল মানুষ, তার নিশ্চয়ই ভালো সব দিক থেকেই বুদ্ধিমত্তা সম্পন্নই হবেন। তো সেক্ষেত্রে ওই যে বললাম, কষাইয়া বকা দেবেন। মানে খুব কড়া ভাষায় যে, "এরে কই আছে? এরে আমার দরকার। এরে কেউ চেনেন?" এইভাবে কোয়েশ্চেন করবেন, বকা দেবেন। এতে অসুবিধা নেই। আমাদের কারণ আমরা অলরেডি প্রতিদিন এত বেশি বকা খাই, যেগুলো আমাদের কাছে মনে হয় যে ওকে, ঠিক আছে। এটা একটা আপনার নিজেকে সেভ করার উপায় থাকতে পারে। আর যদি বলেন প্রমোট করছেন, তখন তা ওইখানে উত্তর হইতে পারে যে, প্রমোট এরা তো অলরেডি, এদের তো এত মানুষ দেখে। এদের ভিডিওর আমাদের চ্যানেল, পেজ সাবস্ক্রাইব করা বা লাইক করা এটা বিশাল সাহসের ব্যাপার। আমাকে অনেকে ব্যক্তিগতভাবে বলেন যে, "আপনার পোস্ট দেখে কিন্তু লাইক করি না। কারণ ফ্রেন্ড লিস্টে অনেকে দেখতে পায়।" হুম, হুম। আপনার লাইক আমাকেও করার বলে, দরকার হ্যাঁ। নাই। লাইক করার দরকার নাই। আ যে জিনিস সত্য সেটা কোনো কিছু দিয়ে আটকানো যায় না। তো আমার মনে হয় আপনার নিজের নিরাপত্তা, যদি আপনি বাংলাদেশে থাকেন এবং আমাদের কি হয় অ্যাক্টিভিস্টদের আমরা কিভাবে থাকি এটা ইমরান ভাই বলেছেন, আমি এটা একটু সামনে আগাচ্ছি। তাছাড়া দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আ সাইবার অ্যাটাক এর শিকার হইতে পারেন। সাইবার অ্যাটাক এর শিকার হলে আমার সাথে যারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সেই পরামর্শগুলো দিতে পারি। এটা ওপেন স্পেসে দেওয়া যাবে না। আর হুম। যদি কেউ মুফতি ইমরান বিন বশির ভাইয়ের মতো আমার এই মুহূর্তে দেশে না হলে তো ২৫-২৬ জনের সাথে যোগাযোগ হয়। তারা বিভিন্ন জায়গায় আছেন। কেউ বিবাহিত। বিভিন্ন নানান বাধ্যবাধকতার কারণে তারা প্রকাশ্যে আসতে পারছেন না। তবে আপনাদের মধ্য থেকে এখন যারা দেখছেন, আমাদের প্রায় ৫-৬ হাজার মানুষ এই মুহূর্তে দেখছেন। তাদের মধ্য থেকে যদি কেউ দেশমাতৃকার জন্য, আমাদের সমাজের জন্য ভূমিকা রাখতে চান, এবং অবশ্যই সেটা আপনার নিজের সিদ্ধান্ত, আপনার নিজের লাভ ক্ষতি নিজেই বিবেচনা করবেন। তো সেই সবকিছু বিসর্জন দিয়ে যদি আপনি এই চিন্তার মুক্তির আন্দোলনে যুক্ত হতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলেই যে আমরা আগাই, বিষয়টা এরকম না। আপনাকে বিভিন্নভাবে আ উম যাচাই-বাছাই করা হইতে পারে। আসিফের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইমরান ভাই তো আছেনই। তো বা ইমরান ভাইয়ের ক্ষেত্রেও আমি বলি অনেক সময় যে, ইমরান ভাইকে ব্যক্তিগতভাবে বলছি, এটা প্রকাশ্যেই বলি যে, কেউ যোগাযোগ করলে আমি চাই যে ইমরান ভাই একটু আমাদের সাথে আলোচনা করে নিক। কারণ আমরা হয়তো অনেকগুলো জিনিস দেখছি। জি। মানে আমরা ওই গণজাগরণ মঞ্চে বলতাম যে কেপি টেস্ট, কাঁঠাল পাতা টেস্ট। ছাগল কাঁঠাল পাতা দেখলে তার ইমোশন বা ওই যে এই অনেকগুলো টেস্ট আছে, বোঝা যায় যে সে আসলে মুমিন কিনা। ওইটা ২-৪ মিনিট তার সাথে কনভারসেশন হইলে জি। বোঝা যায়। তো আমাদের এই পথটাকে আরো সুদীর্ঘ করার জন্য এরকম চিন্তাশীল মানুষের ভূমিকা দরকার। ব্যাকএন্ডে আমাদের সাথে অনেকে কাজ করেন অনেকভাবে। তো সেই জায়গাগুলো থেকে আমি অনেক অগ্রগতিকে দেখি। এইবার হচ্ছে যে হতাশার জায়গা। এই যে গালাগালি করে, এই যে হুমকি-ধমকি, এই জায়গাগুলোতে কেমন লাগে? আম আসিফ ভাই বিবাহিত একজন মানুষ এবং সফলভাবে তিনি মানে সংসার করে যাচ্ছেন। এটা একটা বিশাল অর্জনও বটে। তো
আ তিনি দুটি সন্তানের জনক, ফুটফুটে ২ টি সন্তান। তো এখন কি হয়? আমার এটা ভাবনা কাজ করে যে, তাকে তো গালাগালি করেই। তার স্ত্রীকে গালাগালি করলে কেমন লাগে? তার সন্তানদেরকে গালাগালি করলে কেমন লাগে? আসলে অনেক খারাপ লাগে বা লাগাটাই উচিত। আবার এই জায়গাগুলোতে খারাপ লাগলে আমরা কি ভুল করেছি? আমরা কার বাড়াবাতে ছাই দিয়েছি? আমরা তো সমাজের কোনো ক্ষতিকর এলিমেন্ট না। আমাদের এই যে চিন্তাভাবনা, এই যে বক্তব্য, সেই বক্তব্যকে আমাদের পাশের দেশেই সেই স্বাধীনতা রয়েছে। আপনি পাশের দেশে কোনো এক্স মুসলিমকে দেখেন যে এই সমালোচনার জন্য তাকে জেলে নিয়ে যাওয়া হয়, হত্যা করা হয়? না। ভারতের কথা বলছি। এবং যতগুলো উন্নত দেশ তারা সবাই এটার স্বীকৃতি শুধু দেয় না, আরো বেশি এনকারেজ করে। ভিন্নমত থাকবে। সেই ভিন্নমতকে যারা থামাইতে চায়, তারা মূলত আমাদের আ শত্রু ভাবে, কিন্তু আমরা তো তাদের শত্রু ভাবি না। তাদের চিন্তার মুক্তির জন্যই তো আমাদের এই স্যাক্রিফাইস। নইলে আমাদের কি স্বার্থ? একজন মানুষ নাস্তিক হলে তো আমি জান্নাত পাইতেছি না। আমি কোনো রিওয়ার্ড পাইতেছি না। কোনো কিছুই না। এগুলো অনেক মিথ। দেখবেন এই যে মুফতি মাসুদ ভাই একটা জ্বলন্ত উদাহরণ। তাকে কিন্তু এত জীবন ধরে বলে আসছে সে ভারতের দালাল, সে বিজেপি, আরএসএস এর হয়ে কাজ করে। অথচ এখন বাস্তবতা জেল কাটতেছে, এখন বলতেছে তারা ডিম দিতেছে। মানে যদিও ভারতে এরকম ডিম-ডুম বা নির্যাতনের কোনো সুযোগ নাই। জেলখানায় তিনি ভালো নেই এটা বলব, ভালো আছেন বলব না, কিন্তু তিনি আইনের কাছে যে সুরক্ষিত, তাকে যেয়ে কেউ গায়ে হাত তুলবে জেলে এরকম মনে হয় না। তবে ইসলামিস্ট যেহেতু সব জায়গায় আছে। বাস্তবতা এই যে হিপোক্রিসি তাদের দেখেন। বাইরে থাকলে বলে তুই ওর দালাল, আর জেলে গেলে বলে তোরে এখন তারা মারতেছে, কেমন লাগে হিন্দু বাপেরা তোদের এই করছে। মানে এই যে এই চিন্তার যে মানুষগুলো, তাদের আমরা মুক্তি চাই, এবং এই মুক্তি দিতে যাইয়া যখন গালাগালি শুনি, বিভিন্নভাবে অ্যাটাক, সাইবার অ্যাটাক থেকে শুরু করে কত ধরনের অ্যাটাক, দিন শেষে যখন প্রতিদিন কেউ না কেউ, আপনিও পান, ইমরান ভাই, আমিও পাই, আমার মনে হয় আমাদের স্ক্রিনে সবাই এই অভিজ্ঞতার সাথে পরিচিত, যে খুব বিনয়ী হয়ে কেউ ধন্যবাদ দেন এসে যে, "ভাই, কিছুদিন আগে আপনাকে মারতে চাইছি।" অন স্ক্রিন ইমরান ভাইও বলছেন, তসলিমা নাসরিনকে মারতে চাইছেন। তসলিমা নাসরিনের কাছে এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা বা ভালো লাগার বিষয় যে আপনি তাকে মারতে চাইছেন না, এখন আপনি সেই মুক্তির পথের একজন পথিক। তো জি। এই জিনিসগুলো আমাদের ইন্সপায়ার করে। যত ধরনের ডিপ্রেশন, যত ধরনের ক্রোধ তো অনেক সময় কাজ করে। আমি অনেক সময় ক্রোধে অনেক কথা বলছি। স্থান, কাল, পাত্র বলে একটা ব্যাপার থাকে। ভালনারেবল সিচুয়েশন এ থাকলে মানুষের মাথা গরম হয়ে যায়। শেখ হাসিনা যখন বক্তব্য রাখছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, আনস্টেবল সিচুয়েশন এ তার অসংলগ্ন কথাবার্তা এসেছিল কিন্তু। অথচ তিনিই কিন্তু এই বাংলাদেশে একজন নারী, শক্তিশালী নারী, মানে নারীর মানে এই যে শক্তির ইয়েটা দেখেন, ১৬ বছর তার রাজনৈতিক দূরদর্শিতার কারণেই কিন্তু ক্ষমতায় ছিলেন। সেটা যে পন্থাই হোক না কেন। আমরা বর্তমান সরকারকে দেখেও বুঝতে পারি কোন পন্থায় কে চলে। তো বাংলাদেশের মানুষই যেরকম বেশিরভাগ এরকম। তো আমার মনে হয় সমাজের যে দায়িত্ব আমরা নিয়েছি, আপনি যদি নিজেকে অ্যাক্টিভিস্ট হিসাবে আ আবিষ্কার করতে চান বা পরিচিত করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো বিষয় আপনাকে আ ভেবেচিন্তে এগোতে হবে। এবং খুবই আনন্দের বিষয়, আমাদের বাংলাদেশে এত ব্লগারদেরকে হত্যা করা হয়েছে। তারপরেও কিন্তু যারা এই পথে নেমেছেন, হয়তো কেউ রিটায়ার করে ফেলেছেন, কিন্তু কেউ মাথায় টুপি দেন নাই। যেরকম আমরা অনেক বুদ্ধিজীবীদেরকে দেখেছি। ফরহাদ মজহারকে যা করতে হয়েছে, আমাদের অ্যাক্টিভিস্টদের তা করতে হয় নাই। আবার পিনাকিদের মতো ব্যক্তিদের বাংলাদেশে যে পরিমাণে তাদের নেতিবাচক প্রভাব, এইটা দেখেও বুঝতে পারেন যে আমাদের মুসলমান বন্ধুরা কতটা মানে মাথায় যে কিছু যে নাই, তারা যে শত্রু মিত্র বোঝে না। তো এই জাতিগোষ্ঠীকে বাঁচানোর জন্য আপনাদের আসলে অনেকেরই ভূমিকা দরকার। এই বন্ধুর পথেও আপনাদের আগানো উচিত বলে আমার আ মনে হয়। আশা করি ইমরান ভাই ধন্যবাদ আপনি হাসান ভাই। আপনার জি। প্রশ্ন। জি। আহ আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি এখন রায়হান জুয়েল ভাইয়ের কাছে একটু যাই। এটা আসিফ ভাই ছাড়া সকলের কাছে আমার প্রশ্ন। ফরিদ ভাইও আছেন বিবাহিত। দেখুন, আসিফ ভাইকে আমি একটু বেশি পছন্দ করি। আ কারণ আসিফ ভাইয়ের অনেক ভক্তরা আমাকে রিচ করে। আমার কাছে বলে যে, "ভাই, উনাকে একটু বলবেন যে আমি উনার বড় ফ্যান।" তো আসলে বলাই হয় না ভাই, আসিফ ভাইকে আমি এটা ডিস্টার্ব করতে বললেন না, চাই না। বললে আসিফ ভাই রাখবেন। না, কারণ তাদেরকে রিচ করতে পারে না তো, আমি ছোট মানুষ, আমাকে করে, তো আমি বললাম, "আচ্ছা, ঠিক আছে, বলে দিব।" আমারও বলা হয় না, আজকে বলছি। তো এর মধ্যে একজন বলেছেন যে আপনার স্মার্টনেস এর কথা, যে আপনি আমাকে বোঝাতে গিয়ে উনি বলেছেন, "দেখুন আসিফ ভাই, উনার ২ টা কোলে বাচ্চা নিয়া একে তো জবও করে, আবার ঘরে ফিরে সংসারও করে, কোলে বাচ্চা নিয়ে আবার মানে এত বড় একটা কাজ করছেন, লাইভ করছেন। ধরে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছেন। ব্যাপারটা খুবই দারুণ। তো আমাকে বোঝাতে গিয়ে বললেন যে, "আপনি হতাশ হবেন না। সবকিছুই করেন, বিয়ে-শাদী করেন, বাচ্চা-কাচ্চা নেন।" তো একটা সময় আসাদ ভাই, আপনার মনে আছে কিনা, অনেক আগে যখন আমি আসলে মাত্র শুরু, তখন আপনি বলেছিলেন যে আমাদের মতো অ্যাক্টিভিস্ট যারা আছেন কিংবা সমাজ সংস্কারক যারা আছেন, তারা বিয়ে করলে অবশ্য অনেকটা পিছিয়ে পড়েন। তো তখন আমার কাছে মনে হয়েছে যে ঠিক, কিন্তু এই বয়সটাতে এসে, এখানে এসে আমি একটু ভিন্ন রকম ভাবছি। কারণ ইসলামের জনসংখ্যা বৃদ্ধির অনেকগুলো কারণ আছে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, কেন বেড়েছে। এর মধ্যে একটা হচ্ছে বিয়ের পর বিয়ে
মানে বাচ্চার পর বাচ্চা ফুটাও। নবীর উম্মতের সংখ্যা বাড়াও। তো দেখুন ৪ টা বিয়ে, অসংখ্য দাসী। এরপরে আবার নবী বলেছে যত বেশি, বেশি বাচ্চা নিতে পারো নাও এবং এমন বংশের মেয়েদেরকে বিয়ে করো যে বংশের মেয়েরা বেশি, বেশি বাচ্চা দিতে পারে। অধিক সন্তান প্রসবিত নারীদেরকে বিয়ে করো। তো এই যে জনসংখ্যা বৃদ্ধির এদের কোয়ালিফিকেশন কেমন হবে, কতটা শিক্ষিত হবে, কতটা এগুলো দরকার নাই। শুধু বাচ্চা নাও মানে পৃথিবী ভরিয়ে ফেলো নবীর উম্মত দিয়ে। রোহিঙ্গা তো আসলেই রোহিঙ্গা হও। হ্যাঁ, এটা আসলেই কাজ করেছে। আমাদের দেখবেন অনেক মুসলিম, আমরা তো সবসময় বলি যে সব মুসলিম খারাপ না। অনেক মুসলিম ভালো আছেন। কিন্তু জন্মগতভাবে তারা মুসলিম। কারণ ওই যে একাধিক বিয়ে, তারপর হচ্ছে বেশি, বেশি বাচ্চা নেওয়া এটা ওরা কিন্তু ঠিকই করছে। এভাবেই মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে পুরো পৃথিবীর জন্য এটা হুমকি স্বরূপ। কারণ পুরো পৃথিবীর মানুষ নন মুসলিম যারা আছে, মুক্তমনা যারা আছে তাদেরকে ওরা মারবার জন্য প্রস্তুত হয়ে থাকবে। এটা তো এইবার আমরা সকলেই বামপন্থীরা বুঝি এবং যেই এইবার বামপন্থীরা তোমার ধর্মগ্রন্থে এটা আছে। এইবার মৌলবীরা তো দূরের কথা, বামপন্থীরা এবার তোমার হারিকেন লাগাই খুঁজবো, চুনা আগা বামপন্থীরা তোমার এবার কি খুঁজবো। করব? ওদের কথা তো আর তুমি কি আমি তো এখন আমার তুমি প্রশ্ন হচ্ছে রায়হান জুয়েল ভাই যে এই যে ওদের সংখ্যা বৃদ্ধির কারণে পৃথিবী যে হুমকির মুখে আছে এবং এটা খুবই ক্ষতিকর হচ্ছে। অ্যাম তো মুক্তমনা বিপরীতে মুক্তমনা যারা আছে, নাস্তিক যারা আছে, তো তারা কি করে? তারা বিয়েই করতে চায় না। হ্যাঁ? বিয়ে করলেও অনেক বয়সে গিয়ে করে। আবার অনেক বয়সে করলেও তারা বাচ্চা যেমন নিতে চায় না। যেমন সাইফুল বাতিন বাচ্চা টিটু, নিলেও ইমরান বিন তারা বশির, ১ টা ২ টা। আসাদ নূর। এখন এটা ব্যক্তি বিশেষের এটা চয়েস। এক্ষেত্রে আমি কোন কিছুই বলতে পারি না। কিন্তু এর মাধ্যমে হাজার পড়াশোনা করে, ধর্মের ভাওতাবাজি বুঝতে হয়, প্রচুর পড়াশোনা করে একটা মানুষ মুক্তমনা হয়। তো এত কিছু পরে এই মুক্তমনারা এই যেমন আসাদ ভাইয়ের কথা, আসাদ ভাই ক্ষমা করবেন ভাই আপনি। আসাদ ভাই বলেন তসলিমা নাসরিন আসবেন আমাদের সঙ্গে যুক্ত হবেন। তসলিমা নাসরিন যদিও ঘরে, ঘরে অনেক আছে, কিন্তু তার বংশের প্রদীপ নাই, হ্যাঁ? আসাদ ভাইয়ের কথা যদি বলি, আসাদ ভাই একই ব্যাপার। রায়হান জুয়েল ভাইকে আমি ব্যক্তিগতভাবে জানি না আসলে আপনার সন্তানাদি কিংবা বিয়ে-শাদীর ব্যাপার জানি না। কিন্তু আমি অনেক মুক্তমনাকে দেখেছি তারা এমন করে ভাবে, বিয়ে করতে চায় না, বিয়ে করলে অনেক দেরিতে করে, দেরিতে করলে বাচ্চা নিতে চায় না। কিন্তু এর মাধ্যমে যে মুক্তমনাদের সংখ্যা একটা সময় হারিয়ে যাবে কিংবা অনেক কম, এমনিতেই কম। তাইলে কি কম তাইলে হওয়াটা কি আমি খারাপ আরো কিছু না ভাই। তাইলে কি আমি এখন আরো এইটার ৩ টা বিবাহ সমাধানটা কি ভাই? তাইলে কি তাইলে কি এরা যেহেতু করে না, আমি কি তাইলে আরো ৩ টা করব? আমি কি আরো ৩ টা নিকাহ করব? আপনার দরজা খোলা নাকি বন্ধ এই মুহূর্তে ঘরে? বন্ধ, বন্ধ, বন্ধ। তাহলে আচ্ছা পারেন না। এইজন্যই সাহস করে বলছি। রায়হান জুয়েল ভাই আপনি যদি কিছু বলতেন যে ভাই এই সমাধান, এটার সমাধানটা কি? এটা আমরা কি করতে পারি? মুক্তমনারা আসলে কি করতে পারে? কিংবা মুক্তমনাদের হ্যাঁ, বৃদ্ধির জন্য, পৃথিবীর আচ্ছা। উন্নতির আচ্ছা জন্য, মানুষকে এইসব বাঁচানোর প্রশ্ন না জন্য। করলে হয় না? এখানে তো আমরা ২ জন আসামি হয়ে পড়ি। সাইফুল বাতিন টিটু আর আমি। ২ না, জন না, না তো। না। এটা ইমরান বিন বশির এটা বলার কারণ এ কিন্তু আমি বুঝছি। তার মানে পোলা বিয়ে করতে চায়। যে এই ভাই মাছ, মাংস আসাদের ভাইয়ের পাতে দেন। এই টিটুর পাতে না, দেন। এখানে আমি কাউকে দোষারোপ করছি না। এটা ব্যক্তি বিশেষের পছন্দ হতেই পারে। না, আসিফ আমরা ভাইয়ের ব্যাপারটা আমার বেশ দেখো, ভালো লাগে। আমি কারণ সাইফুল বাতেন আর আসাদের বিয়ে করানোর আগে তোমারে বিয়ে করামু ডন্টরি। না, আচ্ছা এখানে ওটা আরেকটা ঠিক ঝামেলা আছে। হইতে পারে। মানুষ ভাবে আমরা গে, হ্যাঁ? বা সমকামী বলে।